ফাহিম বলেই নিজ গন্তব্যে প্রস্থান করল। অন্যদিকে আশির আহান চৌধুরী সিগারেট জ্বালিয়ে মুখের কাছে এনে পকেটে হাত দিয়ে বাসার করিডোরে দাঁড়িয়ে আছে। একটা হোয়াইট টি শার্ট, তার উপর ব্ল্যাক কোট পরে আছে আশির। চুলগুলো অগোছালো হয়ে আছে। আশিরকে একদম সুদর্শন পুরুষ লাগছে। এমন উস্কো খুস্কো পুরুষকে দেখে যে কেউ ক্রাশ খেয়ে যাবে। চোখগুলো একদম লাল হয়ে আছে। কত রাজ্যে নির্ঘুম কেটেছে সেটা বলা মুশকিল। আশির সিগারেট খাচ্ছে আর কি যেন ভাবছে। আশিরের পাশে কিছু পুলিশ আর পুলিশ কমিশনার সোফায় বসে আছে। আশিরের পাশে জাহিদ এসে দাঁড়িয়ে আছে। আশিরকে উদ্দেশ্য করে কমিশনার বলল। আশির মুখ থেকে সিগারেটের ধোঁয়া বের করে বাঁকা হাসল। টিভিতে দেখেছে নিউজ আশির। নিউজ দেখে মনটা ভরে গেল। এরকম বড় হেডলাইন না হলে কি মার্ডার করে মজা আছে? কমিশনার নিজে এসে সব ঘটনা বলছে। আশিরের মারার টেকনিক ভালো করে চিনে কমিশনার। নিউজ শুনে দৌড়ে আশির চৌধুরীকে বাঁচানোর জন্য কমিশনার শাহ জালাল ছুটে এসেছে। আশিরকে গ্রেপ্তার করে কি শাহ জালাল মরবে নাকি? আশিরকে দেখে ভয় পায় বটে, তবে আশির জানে না এই লোকটা তাশরিফ আহমেদ। এতক্ষণ তাশরিফকে ফাঁসানোর কথাই চলছে। আশির কিছুটা ভবঘুরে বলল, লাগবে না, অযথা নির্দোষ মানুষকে ফাঁসানোর দরকার নেই। আমি দেখে নেব ব্যাপারটা। কিন্তু কোন লোকের কথা বলছো? হোয়াট? আশির নিজেই ভুলে গিয়েছিল সেখানে তাশরিফ আহমেদ উপস্থিত ছিলেন। মানে তাশরিফকে রাতের বেলা কল দিয়ে ডেকে এনে লিপু তার ছেলের বিয়ের কথা বলছিল। নিজ থেকে স্বীকার না করলে কমিশনার বুঝতেই পারত না যে এই কাজটা কার। এত নিখুঁতভাবে বাসা পরিষ্কার করে এসেছে আশিরের পোলাপাইন। সব প্রমাণ সাক্ষী তাশরিফের উপরে পড়ত। এখানে কোনো ডাউট নেই। আশির অনেকটা অবাক হয়েছে, তবুও নিজেকে স্বাভাবিক করে নিয়ে স্মিত হেসে আশির বলল, ওকে, তশরিফ আহমদকে গ্রেফতার করতে পারো। যে করেই হোক জেলে যেন 2-3 দিন কাটায়। আমার নির্দেশ ছাড়া যদি বেল দিয়েছ তো তোমাদের জ্যান্ত উপরে পাঠিয়ে দেব। আশির তার নিজের ছোট বোনের শ্বশুরকে গ্রেপ্তার করতে বলল, বরং বলা চলে নিজের না হওয়া শ্বশুরকে ফাঁসিয়ে দিল। যেখানে অন্য লোক ভেবে আশির নিষেধ করল, সেখানে তাশরিফ আহমেদের কথা শুনে হুট করে রাজি হয়ে গেল। কিসের প্রতিশোধ নিচ্ছে আশির? জাহিদ এমন উদ্ভট কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। কোথায় জাহিদ ভাবল ফারজানার শ্বশুরকে মামলা থেকে বাঁচাবে, সেটা না করে উল্টো কমিশনারের কথায় সায় দিচ্ছে। শাহজালাল শাহ বাকি পুলিশ আশিরের হুমকি শুনে ভয় পেয়ে গেল। কমিশনার শাহ জালাল সোফা থেকে উঠে বলল। আশির দাঁড়িয়ে থাকা অবস্থায় পকেট থেকে গুলি বের করে শাহজালালের উপর তাক করে বলল, আমি তোমাকে তশরিফকে শাস্তি দেওয়ার কথা কখন বললাম? যেটুকু বলা হয়েছে সেটা আগে করো। বেশি বোঝা মানুষ আমার পছন্দ না। জাস্ট জেলে রাখতে বলেছে, শাস্তির কথা বলা হয়নি। ওনার গায়ে একটা আঁচড় লাগলে খবর আছে তোমার। আশিরের গুলি তাক করা দেখে সব পুলিশ ভয় পেয়ে গেল। শাস্তির কথা বলে কি এমন অন্যায় করে ফেললো? জেলে রাখবে অথচ শাস্তি দেবে না? এটা তো হাস্যকর কথা হয়ে গেল। গুলিতে ট্রিগার করতে আশিরের একটুও সময় লাগে না, তাই উপস্থিত সবাই ভয় পেয়েছে। একটা পুলিশের হাত থেকে লাঠি মাটিতে পড়ে গেল। আরেকটা পুলিশ ভয়ে হাত উপরে করে নিল, যেন গুলিটা চালিয়ে দেবে। আশির রেগে গেল হঠাৎ করে। কেন, এটাই বোঝার উপায় নেই। শাহজালাল সোফা থেকে উঠে হাত উপরে তুলে ভয়ে বলে উঠল, আশির এতটা বিবেকহীন না যে শ্বশুরকে শাস্তি দেবে। বোনের হোক আর নিজের হোক, শ্বশুর তো শ্বশুরই থাকবে। জেলে ক্রিমিনালদের সাথে যে পরিমাণ অত্যাচার করা হয়, সেটা সাধারণ মানুষ তাশরিফ আহমেদের পক্ষে সহ্য করা সম্ভব না। তাছাড়া অ্যারেস্ট করার পেছনে কারণ আছে। একজনকে খুব করে শাস্তি দিতে চায় আশির আহান চৌধুরী। তাশরিফ আহমেদকে গ্রেফতার করা মূলত একটা বিলম্ব। আশির বিষাক্তময় হাসি দিয়ে গুলি নিচু করে বলল, তোমাদের ভয় পাওয়া ফেস দেখার মতো হয়েছে। এই ভয়টা আমি সবসময় দেখতে চাই। মৃত্যুকে ভয় পেলেই না কাজ উন্নতি করতে পারবে শাহজালাল। এখন সবে আমার বাসা থেকে বের হয়ে কাজে লেগে পড়ো। কমিশনার শাহজালাল ইয়েস স্যার বলে বাসা থেকে চলে গেল। পেছনে বাকি পুলিশগুলো মাথা নত করে যাওয়ার পর জাহিদ এসে আশিরের কাছে দাঁড়ালো। এতক্ষণ একটা কথা বলেনি জাহিদ। আশির কথার মাঝে ইন্টারফেয়ার পছন্দ করে না। জাহিদ চুপ করে সব কথা শুনে বোঝার চেষ্টা করছিল, তবে সক্ষম হতে পারেনি। তৎক্ষণাৎ আশির উপরের ব্ল্যাক কোট খুলে সোফায় ছুঁড়ে মারল। স্টাইল করে হাতগুলো উপরে তুলে আশির হাই তুলল, মানে ঘুম ধরেছে। জাহিদ গিয়ে আশিরকে প্রশ্নসূচকভাবে বলল, এটা কি করলেন আপনি আসির ভাই? গরম লাগছিল, তুই উপরের ব্ল্যাক কোট খুলে রাখলাম।
এতে দোষের কি হয়েছে? আশিরের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কিছুই করেনি, কিছুই জানে না। আশির যে মজা করে কথাটা বলল সেটা জাহিদ বুঝতে পেরেছে। কি সুন্দর করে কথা ঘোরাচ্ছে। জাহিদ জিজ্ঞেস কি করলো আর কি উত্তর পেল। আশির ম্যানুপুলেট করার কাজে খুবই পারদর্শী। তাশরিফকে জেলে রেখে কি লাভ হতে পারে জাহিদ জানার আগ্রহ নিয়ে বলল। আমি এটার কথা বলিনি ভাই। মজা করেন না, সিরিয়াসলি বলেন। ফারজানার শ্বশুরকে ভেসে দিলেন কেন? তুমি কি ভুলে গেছো? জাহিদ তাসরিফ আহমেদ এশার বাবা। ফারজানের শ্বশুরকে ফারজানের শ্বশুরকে ফারজানের শ্বশুরকে কখন ভাসালাম? আমি তো এশার বাবা, মানে আমার না হওয়া শ্বশুরমশাইকে ভাসিয়ে দিলাম। কিন্তু ভাই, এটা আপনি ঠিক করলেন না। এশার বাবা আপনার কি করেছে? যেটা করেছে সেটার পেছনে অবশ্যই কিছু কারণ আছে। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমি আমার রুমে গেলাম, একটু রেস্ট করব। তুমিও বাসায় গিয়ে বউ বাচ্চাকে সময় দাও। জাহিদ মনে মনে ভাবতে লাগলো। আপনি থাকতে বউ বাচ্চা আসবে কোথা থেকে ভাই? বউ এইসব কর্মকাণ্ড দেখলে পরের দিন বাপের বাড়ি চলে যাবে। নিজে তো সন্ন্যাসী হবেন, সাথে আমাকেও বানাবে। এই জীবনে হয়তো আর বউ বাচ্চার মুখ দেখা হবে না। কোন দুঃখে যে মাফিয়া গ্যাংয়ে যোগ দিয়েছে। জাহিদ মুখ ঢ্যাঁড়সের মতো করে মনে মনে কি যেন ভাবছে দেখেই বোঝা যাচ্ছে। আশির মজা করে সব সময় বউ বাচ্চার কথা মনে করিয়ে দেয়, যেখানে জাহিদ এখনও কুমার। সিঙ্গেল থাকার কথা মনে পড়লে জাহিদের মাথা ছ্যাদ করে ওঠে। জাহিদকে চুপ রাখতে আশিরের একটা উপায় আছে, সেটা হচ্ছে বিয়ের কথা। জাহিদকে এই অবস্থায় দেখে আশিরের হাসি পাচ্ছে, কিন্তু কন্ট্রোল করলো। জাহিদ আর জানার চেষ্টা করলো না, যেহেতু বলবে না। জাহিদের উত্তর না শুনেই আশির সিঁড়ি দিয়ে নিচের রুমে চলে গেল। এখন আশির ভিলাতে আছে। যেহেতু পুলিশ কেস হয়েছে, রাহিম চৌধুরী নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন। বাসায় গেলে চৌধুরী মহলে প্রশ্নের চক করে আর থাকা যাবে না। জাহিদ নিজের বাসায় চলে গেল। আশির নিজের রুমে গিয়ে শার্ট খুলে বিছানায় গা এড়িয়ে দিল। আশির একটা শান্তিময় ঘুম দেবে। আহমেদ ভবনে সবাই খুব চিন্তিত হয়ে আছে। যে বাসায় কেউ পুলিশ স্টেশনের চৌকাঠ পেরোয়নি, সেখানে বাড়ির কর্তার উপর খুনের আরোপ লেগেছে। জামেলা বেগম আহমেদ কান্না করে যাচ্ছে নিজের ছেলের চিন্তায় মগ্ন হয়ে। বিজনেসের কাজে চাচা মজিদ আহমেদ বিদেশে গেছেন। এখন বাসাটা সামলায় শুধু তাশরিফ আহমেদ। বাসাতে সবার মনে কালো মেঘের ছায়া পড়ে গেছে। ফাহিম তাশরিফ আহমেদকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। পুলিশ স্টেশনে ফাহিম ভাইয়া গিয়ে তাশরিফ আহমেদের নিখোঁজ হওয়ার কেস ফাইল করে এসেছে। তবে 24 ঘন্টা না হওয়া পর্যন্ত পুলিশ কেস নেবে না, বরং পুলিশ বিশ্বাস না করে লুকিয়ে রাখার আরোপ লাগাচ্ছে। বাসার বাহিরে সাংবাদিকদের আসা যাওয়া লেগে আছে। সাংবাদিক নানান বিশ্রী প্রশ্ন করতে দ্বিধাবোধ করছে না। লিপুর ছেলে রিফাত নাকি এশাকে এই বাসার ছোট মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। এশার পেছনে ঘুরে কলেজে ঝামেলা হয়েছে, তাই তাশরিফ আহমেদ খুন করেছে। তাশরিফ অনেক নির্দয়ভাবে কেন হত্যা করেছে বিয়ে না দিয়ে। সব প্রমাণ সাক্ষী তাশরিফের বিরুদ্ধে আছে। তাশরিফকে খুঁজে পাওয়া মাত্র অ্যারেস্ট করা হবে। হাইকোর্ট থেকে অনেক চাপ আসছে গ্রেপ্তার করার জন্য। ফাহিম বিকেলের দিকে ফিরে এসেছে কোনো প্রমাণ না পাওয়ায়। মার্ডার হওয়া জায়গায় কোনো কিছু খুঁজে পায়নি যেটা দ্বারা নির্দোষ করা সম্ভব। কোথায় গেছে তাশরিফ আহমেদ কেউ জানে না। তবে ফাহিম জানতে পেরেছে তাশরিফ বাসায় যাওয়ার সময় ভোর 5টায় একটা কার গাড়ি এসে বাসস্ট্যান্ডে মোড়ে কিছু টুপি পরা লোক এসে তুলে নিয়ে যায়। সেখানে একটা চা স্ট্যান্ড ছিল। লোকটা নাকি দেখেছে। পুলিশ জানার পরও চুপ করে বসে আছে। তাবেহা আহমেদ নিজের স্বামীর কথা যেন চিন্তা না করে তাই মিথ্যে বলা হয়েছে যে তাশরিফকে খুঁজে পাওয়া গেছে। তারা সবাই আম্মুর সাথে বসে গল্প করে ড্রাইভার করছে। আম্মু কোনো কথা বলছে না, চুপ করে সবার কথা শুনছে। তার কথা একটাই, যতক্ষণ পর্যন্ত আব্বু না আসবে ততক্ষণ সে কোনো কথা বলবে না। সিমি ফারিয়া এশা মিলে জোর করে খাবার খাইয়েছে, তারপর মেডিসিন খাওয়ালো। আম্মু বাসার গেটের দিকে তাকিয়ে খুঁজছে যদি গেট দিয়ে আসে। এশার নিজের চোখ থেকেও যে বাঁধ ভেঙে যাচ্ছে, এইসব দেখা সম্ভব হচ্ছে না। আম্মুকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না, তবুও হাসি মুখে বলল, আম্মু তুমি চিন্তা করো না, আব্বু চলে আসবে এক্ষুনি। পুলিশ স্টেশনে শুধু কথা বলবে, সাইন করবে। আব্বু যে নির্দোষ সেটা প্রমাণ করতে হবে তো। এমনিতে আব্বু সুস্থ আছে, কিছু হয়নি। আরে ছোট আম্মু, কুল থাকো, সব ঠিক হয়ে যাবে। তোমার এতগুলো ছেলে মেয়ে থাকতে চিন্তা করতে হবে কেন?
কিছুক্ষণ বুঝিয়ে রুমে ঘুম পাড়িয়ে সবাই রুম থেকে বেরিয়ে আসলো। বিকেল গড়িয়ে কখন রাত হয়ে গেছে কেউ টের পায়নি। ডাইনিং টেবিলে বসে আছে সবাই, কিন্তু কারো গলা দিয়ে খাবার নামছে না। জামিলা বেগমের শরীর খুব একটা ভালো না। ডায়াবেটিস, হাই প্রেশার, হার্ট প্রবলেম, নানা রোগে গড়া মানুষ। খুব বেশি চিন্তা আর খাওয়া দাওয়া না করলে অসুস্থ হয়ে যায়। তাকে বুঝিয়ে ডাইনিং টেবিল অবধি আনা হয়েছে। ফুপুমণি বড় ভাইয়ের চিন্তায় ভাতগুলো হাত দিয়ে নাড়ছে। পরিবেশটা নিস্তব্ধ হয়ে আছে। আসলে পরিবারের মধ্যে কতটা ভালোবাসা থাকলে একটা মানুষ নেই দেখে সবাই চুপসে যায়। কি হয়েছে বুড়ি, খাচ্ছ না কেন? না খেলে আমাদের বিয়ে খাওয়া কেমনে? হ্যাঁ, শরীর তো ভালো রাখতে হবে, তাই না? আব্বু বাসায় আসলে নালিশ করবো আমি তোমার নামে, দেখো বুড়ি। জামিলা বেগম থুকু। বুড়ি হঠাৎ করে চেতে গেল। নালিশ করবে, তাও আবার তার ছেলের কাছে। ঈশার এমন টাইপ কথা শুনলে বুড়ির রাগ উঠে যায়। ছেলের চিন্তা পর্যন্ত করতে দেয় না। টেবিল থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে বলে উঠল, তুই কারে ভয় দেখাস সেরি? আমি তোর আব্বার আম্মা হই। তোর আব্বা আমারে দেখে ভয় পায়, আমি না। আমার পোলারে একবার আইতে দে, তোরে দেখাইতাম নালিশ কারে কয়। আচ্ছা বুড়ি, নালিশ করো। এখন খাও তো সবাই। আর ফুপুমণি, তুমি খেয়ে বুড়িকে নিয়ে ঘুমিয়ে পড়ো। আব্বু বাসায় আসলে আমরা গেট খুলে দিব নে। রাত 11টা বাজে। সবাই যে যার রুমে ঘুমিয়ে পড়েছে। ফাহিম আর ফারজানার রুমে লাইটস জ্বালানো আছে। ফাহিম ফোনে ভালো একটা লয়ারের সাথে কথা বলছে। কোনো লয়ার কেসটা নিতে প্রস্তুত নয়। তাশরিফের উপর কেসটা খুব ভয়াবহভাবে ধারণ করার আগেই লয়ার আগেই ঠিক করে রাখা ভালো। ফারজানার বিশ্বাস তার শ্বশুর এমন কাজ কখনো করতে পারে না। ফাহিমের কাছ থেকে বিয়ের আগে ফারজানার বাবার অনেক প্রশংসা শুনেছে। কে হতে পারে যে বাবাকে ক্রিমিনাল প্রমাণ করছে? খুব চিন্তায় পড়ে গেছে বাসার সবাই। বাসার বউ হিসেবে ফারজানা ফাহিমকে ভালো পরামর্শ দিতে চাচ্ছে। ফাহিম কথা বলা শেষ করে বিছানায় ফারজানার পাশে গিয়ে বসলো। কোনো ভালো লয়ার পেয়েছো? না, কোনো লয়ার রাজি হচ্ছে না। নিজেকে এখন অপদার্থ ছেলে বলে মনে হচ্ছে, যে কিনা নিজের বাবাকে খুঁজতে সক্ষম না। পুরো দুনিয়ার মানুষ টিভিতে দেখছে আমার বাবা ক্রিমিনাল, কিন্তু আমি কিছুই করতে পারছি না। এইভাবে বলো না ফাহিম, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। বলো। আমি আসির ভাইকে বলি, আমার মনে হয় আসির খুব সহজেই বাবাকে খুঁজতে পারবে আর লয়ার পেয়ে যাবে। আসির ভাইয়ের এই শহরের সবার সাথে ভালো কন্ট্যাক্ট আছে। এটা কেমন দেখায় না ফারজানা? বাদ দাও, আমি কিছুক্ষণের মধ্যে বাইরে যাব। ঘরে বসে থাকাটা এখন বোকামি। এক একটা সেকেন্ড খুব দামি আমার কাছে। ফারজানা বেশি ফোর্স করলো না। ফাহিম খুব আত্মসম্মান নিয়ে থাকে। কারো কাছে হেল্প চাওয়াটা ভালোভাবে নেয় না, যদিও তাদের দুলাভাই আর শালার সম্পর্ক। ফ্যামিলির প্রবলেমগুলো ফাহিম একাই সলভ করতে চায়। শ্বশুর বাড়িতে ফাহিম নিজের বাবার মামলার কথা বলবে, আর তারা কী ভাববে বলা যায় না। কিছু সম্পর্ক লিমিটের মধ্যে রাখা উচিত। ফাহিম রাতের বেলাতে বাবাকে খুঁজতে বাসা থেকে বেরিয়ে পড়ল। নিজের রুমে ঈশা চুপটি করে বসে আছে। আব্বুর কথা খুব মনে পড়ছে। সবার সামনে ঈশা স্ট্রং হওয়ার চেষ্টা করলেও ভেতরটা চিন্তা গ্রাস করে নিয়েছে। আব্বুকে প্রায় 19 ঘন্টা যাবৎ দেখা হয় না। কোথায় আছে, কী করছে কিছুই জানা নেই। কোনো বিপদ হয়ে যায়নি তো? যদি তার আব্বুর কিছু হয়ে যায় তাহলে নিজেকে কখনো মাফ করতে পারবে না। না, সেই দিন কলেজে ঝামেলা হতো না, তার আব্বু প্রিন্সিপালের বাসায় যেত। কে এই ষড়যন্ত্র করতে পারে? আব্বুকে কেন কেউ কিডন্যাপ করবে? আজ অবধি কারোর সাথে শত্রুতা করতে দেখেনি ঈশা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, ঘুম আসে না। কিভাবে একটা মেয়ে ঘুমোতে পারে যেখানে বাবা নিখোঁজ হয়ে আছে? বিছানা থেকে ঈশা লাফ দিয়ে উঠে জোরে জোরে শ্বাস নিচ্ছে। কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগছে। বিছানার সাইড টেবিল থেকে ফোন হাতে নিয়ে ঈশার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। হঠাৎ করে তুহিন ভাইয়ার কথা মনে পড়ল ঈশার। আব্বুকে খুঁজে পেতে তুহিন হেল্প করতে পারে। ফাহিম ভাইয়ার বেস্ট ফ্রেন্ড তুহিন, সে একজন অফিসিয়াল হ্যাকার। খুব সহজেই ফোন হ্যাক করে ঠিকানা বলতে পারবে। দেরি না করেই তুহিন ভাইয়ার ফোনে ঈশা কল দিল। ফাহিম ভাইয়া নিজের ফ্রেন্ডের কিছুই জানায়নি, সুতরাং ঈশার না বলাই বেটার। শুধু নাম্বারটা ট্রেস করে নিলেই অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাবে। ফোনের ওপাশে কল যাচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। 3-4 বার কল দিয়েও পেল না। কাজের সময় কাউকে পাওয়া যায় না ভেবে রাগ করছে। প্রায় 25 মিনিট পর ফোনে কল আসলো। হাতে ফোন নিয়ে দেখে তুহিন ভাইয়া কল রিটার্ন দিয়েছে। সঙ্গে সঙ্গে কল রিসিভ করে ঈশা বলল,
কল রিসিভ করতে এত লেট কেন? কখন থেকে কল দিয়ে যাচ্ছি? কল দিচ্ছি মানে অবশ্যই কিছু কাজ আছে, এটা আপনার বোঝা উচিত। অন্য সময় ঠিক আপনি ফোন দিতে থাকেন, যখন ফোন ধরবেন না তাহলে ফোন কিনেছেন কেন? একটা কাজ করেন, ফোনটা ডাস্টবিনে ফেলে দিন। এশার গড়গড় করে বলা কথাগুলো তুহিন শুনে হকচকিয়ে গেল। তার সাথে মেয়েটার রাগীভাবে কখনো কথা বলেনি, মানে বলা চলে এশা কোনোদিন তুহিনকে উপর দিয়ে কল দেয়নি। সামনাসামনি কথা বলতে গেলেও সংকোচ বোধ করে। সামান্য ফোন রিসিভ না করাতে মেয়েটার রাগ এত বেড়ে গেছে যে কাকে কি বলছে খেয়াল নেই। মানুষের যখন অতিরিক্ত টেনশন হয় তখন মানুষ ছোটোখাটো ব্যাপারে রাগ করে, কথা শুনিয়ে দেয়। ফোন চার্জে দিয়ে তুহিন ওয়াশরুমে গিয়েছিল। ওয়াশরুম থেকে বের হয়ে তুহিন এশার কলের নোটিফিকেশন ফোনে দেখে অবাক হয়ে যায়, সাথে খুশিও হয়। এশাকে ভালোবাসে তুহিন, তার রাগান্বিত কথা মধুর লাগছে। তুহিন ওপাশ থেকে হাসছে আর ভাবছে এমন মধুর আওয়াজ সারা জীবন শুনতে পারলে কতই না ভালো হতো। কখন কি ভালোবাসার কথা এশাকে বলতে পারবে তুহিন? যদি রিজেক্ট করে দেয়, এই ভয়ে সব সময় পিছিয়ে যায়। তাছাড়া ফাহিমের সাথে তুহিন বন্ধুত্ব নষ্ট করতে চায় না। তুহিন চুপ করে এশার কথা শুনেই যাচ্ছে, তবুও জবাব দিচ্ছে না। চুপ করে আছেন কেন ভাইয়া? এশার ধারালো কথায় তুহিন নিজের ভাবান্তর থেকে বের হলো। এশার সাথে কথা বলতে খুব লজ্জা লাগছে তুহিনের। ভালোবাসা মানুষকে খুব দুর্বল করে তোলে, যেমনটা তুহিনের সাথে এখন হচ্ছে। কথা বলতে গেলেই অনুভূতিগুলো জাগ্রত হচ্ছে। নিজেকে গুছিয়ে নিয়ে তুহিন বলে উঠল, সরি এশা, আমি ওয়াশরুমে ছিলাম, এখনই রুমে এসে কলটা দেখলাম। অনেক অনেক দুঃখিত ফোন রিসিভ না করার জন্য। বলো, কি বলবে, আমি শুনছি। ভাই একটা লোকেশন ট্র্যাক করতে হবে, আমায় দিতে পারবেন? কিছুটা অবাক হয়ে তুহিন বলল, কিসের লোকেশন লাগবে তোমার? কিছু হয়েছে কি? এত রাতে কল দিয়ে নম্বর ট্রাস করার কথা বলছো, বুঝলাম না। আমাকে বলতে পারো, সমস্যা নেই। এখন কিছু বলতে পারবো না ভাইয়া। যদি আপনি আমায় বিশ্বাস করেন তবে হেল্পটা কিছু না জেনেই করতে হবে। আর যদি রাতে কল করার কথা বলেন তাহলে বলবো দুঃখিত কল দেওয়ার জন্য। না না, রাগ করছো কেন? আমি এভাবেই বলতে চাইনি। আচ্ছা, নাম্বারটা দাও, আমি লোকেশন ট্রাস করে দিচ্ছি। আশির ভিলায় আশির আহান চৌধুরী বিকেলে ঘুমিয়ে গিয়েছিল। গভীর রাতের মাঝেই আশিরের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আশির শাওয়ার নিতে ওয়াশরুমে চলে যায়। কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ার জন্য শরীরটা টায়ার্ড লাগছে, তাই রাতে শাওয়ার নিল। রাত 12:30 বাজে। গায়ে একটা সাদা টি শার্ট পরে আশির সিঁড়ি দিয়ে নামতে থাকে। মুখে শীষ বাজিয়ে পকেটে হাত দিয়ে নিচে এসে জোর করে হারিয়াকে ডাকতে থাকে। হারিয়া হচ্ছে আশির ভিলার রান্নাঘরের লোক। আশিরের সব জিনিসের খেয়াল রাখার দায়িত্ব শুধু হারিয়ার। কাজের লোক বললে ভুল হবে, একদম নিজের ভাইয়ের মতোই পরামর্শ দেয়। হারিয়া কোনো সময় না খেয়ে আশিরকে ঘুমোতে দেয় না। হারিয়ার ছোট বোন বেলা 7ম শ্রেণীতে পড়ে, যার লেখাপড়া খাওয়া দাওয়ার খরচ সব আশির বহন করে। বাসায় যতগুলো গার্ডস আছে সবাই আশিরকে জমের মতো ভয় পায়, তবে যথেষ্ট সম্মানও করে। বাসার কেয়ারটেকার হেমন্ত চাচা আশিরকে ছেলে ভেবেই থাকে। কিছুদিন হয়েছে মেয়ের বাড়িতে ছুটি নিয়ে গেছে। এই ছোট ছোট মাটির গড়া মানুষদের নিয়েই আশির ভিলার সবাই থাকে। আশিরের ডাক শুনে হারিয়া ছুটে রান্নাঘর থেকে ডাইনিংয়ে চলে আসলো। খাবার খেতে ডাকিস না কেন? সারাদিন কোথায় থাকিস যে খুঁজে পাওয়া যায় না? শাসানোর সুরে আশির বলল, তোকে কতবার বলেছে পড়াশোনাটা কর, কিন্তু কানে কথা যায় না। পড়াশোনা পারলে আজ এমন দুর্গতি হতো না। মন চাই গুলিগুলো তোর মাথায় ঢুকিয়ে দে, তাও যদি বুদ্ধি হয়। হারিয়া গুলির কথা শুনে ভয় পেয়ে ভ্যা ভ্যা করে কেটে দিল। খুব ভয় থাকে, এই মারামারি দেখেই বড় হয়েছে। আশির একটা হুমকি দিলেই কান্না করে। 9ম শ্রেণী পর্যন্ত টেনে টুনে পড়ার পর হারিয়া আর স্কুলে যায়নি। তার নাকি পড়াশোনা ভালো লাগে না। আশিরকে কতবার বিয়ে দেওয়ার কথা বলেছে, কিন্তু আশিরের কথা একটাই, আগে বুদ্ধি হতে হবে। হারিয়া নিজেও বিয়ে করতে চায় না, কিন্তু আশিরের গুলি থেকে বাঁচতে এমন কথা বলে। এই মেয়েরা এত কান্না করে কেন আশির এটা বোঝে না। হুদাই কিছু না বলেই ভ্যা, এই সাউন্ডটাই বিরক্তিকর। আশির বিরক্ত হয়ে পকেট থেকে গুলি বের করে হারিয়ার মাথায় দিয়ে বলল, হাই ছোট প্যাকেট, চুপ। মাছের মতো ভ্যান ভ্যান না করে খাবার রেডি কর, তাছাড়া এক গুলিতে কিন্তু। আশিরের হুমকি শোনার সাথে সাথেই হারিয়া চুপ হয়ে গেল। মুখ কেলিয়ে রান্নাঘরে দৌড় দিল। আশির সেদিক
থেকে নজর সরিয়ে ফোন হাতে নিয়ে সোফায় বসে পড়ল। কিছুক্ষণ পর আশিরের মনে পড়ল তাশরিফ আহমেদের কথা। গ্রেপ্তার হয়ে গেলে আহমেদ ভবনে তোড়পাড় হয়ে যাবে। আর তার এশা কি করছে এখন হঠাৎ মনে পড়ে গেল। বাবার কথা শুনে মেয়েটা ভেঙে পড়ার দৃশ্যটা যদি নিজের চোখে দেখতে পারত তবে আশিরের শান্তি লাগতো। কেন যেন এত রাতে আশিরের এশাকে ফোন দিতে মন চাচ্ছে। আশির একটা পৈশাসিক হাসি দিয়ে এশার নাম্বারে ডায়াল করল। কিছুক্ষণ ফোনে রিং গিয়ে বিজি দেখালো। হয়তো ফোনটা কেটে দিয়েছে ভেবে আশির আবার কল দিল, কিন্তু বারবার বিজি, নট রিচেবল দেখাচ্ছে। আশিরের রাগ তীব্রতর বেড়ে গেল। এত রাতে কার সাথে কথা বলে এশা? যেখানে বাবার টেনশনে চুপ করে থাকার কথা, সেখানে কারোর সাথে কথা বলার সুযোগ কোথা থেকে পায়? গভীর রাতে এশাকে ফোনে কথা বলার পারমিশন কে দিয়েছে? ফোন রিসিভ না করে কেটে দিচ্ছে কোন সাহসে? এক হাত মুষ্টি বদ্ধ করে আরেক হাতের ফোন জোরে ফ্লোরে ফেলে দিল। ফোন নিচে পড়ার সাথে সাথে ভেঙে চুরমার হয়ে গেল। ভেঙে যাওয়ার শব্দে রান্নাঘর থেকে হারিয়া বেলা দৌড়ে আসলো। সবাই চুপ করে দেখছে, শুধু কিছু জিজ্ঞেস করছে না। যে অবস্থায় কিছু বললে হয়তো কার রাগ কার উপরে ছাড়বে বলা যায় না। এশার কলের লক চেক করে আশির দেখতে পেল এখন তুহিনের সাথে কথা বলছে। ফোনের হিস্ট্রি বের করা আশিরের কাছে কোনো ব্যাপারই না। যেই দিন বৌভাতে আশির গিয়েছিল সেদিন দেখেছিল এশার দিকে তুহিন কিভাবে তাকিয়েছিল, এমনকি চুল বাঁধতেও বলেছিল। খুব বেশি নোটিশ করে এশাকে। তুহিন যে এশাকে পছন্দ করে এটা আশিরের বুঝতে আর বাকি নেই। তুহিনকে তো ছাড়বেই না, সাথে এশাকেও এর ভোগান্তি করতে হবে। আশির ভেবেছিল এশা বিপদে পড়লে তার কাছে ছুটে আসবে, কিন্তু তা না করে প্রায় 2 ঘন্টা যাবৎ তুহিনের সাথে এশা ফোনে বিজি আছে। কি এমন প্রেমের আলাপ চলছে এটা ভাবতেই আশিরের হাতের শিরা উপশিরায় আগুন জ্বলছে। আশিরের চোখ রাগে লাল হয়ে গেছে। পায়ের কাছের সোফায় লাথি দিয়ে হাত মুষ্টি বদ্ধ করে আশির জোরে চিৎকার দিয়ে বলে উঠল, হাউ ডেয়ার শি! এশা, তোর এই দুঃসাহসের কঠোরতম শাস্তি পেতে হবে। এতদিন পিচ্ছি বলে সব দিক দিয়ে ছাড় দিয়েছে, কিন্তু আজ থেকে এক নতুন আসিরের সাথে পরিচয় করবি তুই। খুব শখ না ছেলেদের সাথে রাত জেগে কথা বলার? এই শখটা পূরণ করার দায়িত্ব আজ থেকে আমার। অতিরিক্ত সাহসের শাস্তিতে পুরো পরিবার ভুগবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এশা। ওইদিকে তুহিন ফোন কলে নাম্বারের লোকেশন জানাতে সক্ষম হচ্ছে না। একটা জঙ্গলের সীমানার রাস্তার সংকেত দেখাচ্ছে, কিন্তু আসল জায়গার কোনো নাম নেই। এশাকে কল দিয়ে তুহিনের দুঃখের সাথে বলতে হলো কিছুতেই ট্র্যাক করতে পারছে না। মূলত সেই জায়গায় নেটের সমস্যা। কিছুক্ষণ এশার সাথে কথা বলে ফোন কেটে দেয়। কাল সকালে তুহিন এই কাজটা করার ট্রাই করবে। এশা ফোন কাটার পর হঠাৎ আশিরের কলের এতগুলো মিসড কল দেখে চমকে ওঠে। ফোন ব্যাক দেওয়ার আর মুড হলো না। এমনিতেই মন খারাপ, তার উপর আশির যদি উল্টোপাল্টা কথা বলে তাহলে আরও খারাপ লাগবে। কাল সকালে অনেক কিছু সামলাতে হবে, তাই ঘুম দরকার। চুপচাপ ফোন সাইডে রেখে এশা ঘুমানোর চেষ্টায় লেগে পড়ল। আশির তখনই রাগের মাথায় পুলিশ কমিশনারকে কল দেবে, কিন্তু ফোন ভেঙে ফেলেছে দেখে বেলালের ফোন দিয়ে কল দিল। অপর পাশে রিং যেতেই রিসিভ করলে আশির বলে উঠল, তাশরিফ আহমেদকে গ্রেপ্তার করার প্রসেসটা কেমন চলছে? একটা কাজ করো, বড় ক্রিমিনাল মুসার সাথে একদমই রেখে দাও। দরকার পড়লে মেন্টালি টর্চার করো। কমিশনার শাহজালাল কিছুটা দমে গেল। তাশরিফকে এখনও গ্রেফতার করতে পারেনি মানে তাশরিফ আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শোনার পর আশির তেতে যাবে, তবুও বলতে হবেই। শাহজালাল থেমে থেমে বলে উঠল। রাগান্বিতভাবে আশির বলল, হোয়াট দ্য হেল, আর ইউ কিডিং উইথ মি? কমিশনার চুপ হয়ে গেল। কি জবাব দেবে বুঝতে পারছে না। কোনো বাহানা দিলেও আর কাজ হবে না। যে পরিমাণ রেগে আছে আশির, কমিশনারকেই জেলের ভাত খাওয়াবে এমন। ফোনের অপর পাশে চুপ থাকা দেখে আশির দ্বিগুণ রেগে গিয়ে বলল, মুখে কি ক্ষয় ফুটেছে নাকি? কথা বলছো না কেন? সোজা কথা বলছো না? তাড়াতাড়ি তাশরিফ আহমেদকে খুঁজে বের করো। এই কথাটা তুমি এখন আমাকে কেন জানাচ্ছ? আগে কেন বলনি? একটা কাজ বললে তোমাদের তারা হয় না। বুঝতে পেরেছি তোমাদের ট্রান্সফার করাতে হবে। নাকি মরতে চাও? কোনটা? ইমিডিয়েটলি। বলেই আশির ফোন রেখে দিল। রেগে গিয়ে ফোন যেই ফ্লোরে ফেলে দিতে যাবে তখনই বেলাল এসে হাত উপর দিক করে বলল, সো হোয়াট? ভাইয়ের থেকে ফোন দামি হয়ে গেল তোর বেলাল? একটা ফোন গেলে 10টা ফোন আসবে, কিন্তু তোর ভাইয়ের ফোন না ভাঙলে রাগ বাড়বে। আর রাগ বাড়লে জানিস তো সব ধ্বংস হয়ে যাবে। এর আগের কারণটা তোর ভাবির সাথে তার পরিবারের লোকজন।
এশার একটা বেহিত না করা অব্দি শান্তি পাচ্ছে না। এই মেয়েটা না বলে ভাবি বলা শিখে রাখ বেলাল। জ্যোৎস্না ভরা রাতে এক অজানা রাস্তার জঙ্গলের মাঝে একজনকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। কাপড় দিয়ে চোখ বন্ধ, মুখে টেপ দিয়ে রাখা আছে। জ্যোৎস্না রাতে খুব স্পষ্ট বোঝা যায় এই ব্যক্তির চারিপাশে ৯-১০ জন দলের চেলাপেলাগুলো ভয়ঙ্কর রূপী হাসিতে মেতে উঠেছে। দলের এক লোক সিগারেট খাচ্ছে আর বাধা ব্যক্তির উপর ফু দিয়ে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে। বাকি লোক দেখে মজা নিচ্ছে। ব্যক্তিটার শরীর একদম নেতিয়ে গেছে। একদিনের সমান ব্যক্তিটাকে টর্চার করা হয়েছে। তাদের বস চলে আসলে মুখ খুলে দেওয়া হবে। কী কারণে কিডন্যাপ করা হয়েছে বেঁধে রাখা ব্যক্তিটা জানে না। বসের আদেশ অনুসারে রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় মাইকোতে কিডন্যাপ করা হয়। ব্যক্তির পা লাল হয়ে আছে, যেন কোনো কিছু দিয়ে নিকৃষ্টভাবে বাড়ি দেয়া হয়েছে। গাছের সাথে সারাদিন থাকার কারণে ব্যক্তিটি ছটফট করছে। নিজেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছে, তবুও ফলাফল 0। দলের এক লোক এসে বলে উঠল। দলের আরেকটি ছেলে হাতে মদের বোতল নিয়ে ঢলতে ঢলতে ব্যক্তিটির মুখের কাছে গিয়ে বলল। সবাই মাতকতায় টিটকারি কথার হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। একজন গিয়ে মুখ খুলে দিল। ব্যক্তিটি হাফ ছেড়ে বাঁচল আর অস্পষ্টভাবে বলল, তোমরা কে? আমাকে কেন এখানে বেঁধে রেখেছো? যেটা করছো ঠিক হচ্ছে না, কিন্তু এর জন্য শাস্তি পাবে। চোখ খুলে দাও এক্ষুনি। তখনই একটা ছেলের ফোনে কল আসলো। ছেলেটি খুব তাড়াতাড়ি ফোন রিসিভ করে সবাইকে চুপ থাকতে বলে দিল। দলের বস ফোন দিয়েছে, যার কারণে সবাই ভয় পাচ্ছে। ওপাশ থেকে ফোনে বস কি যেন বলছে। সেটা শুনেই এক লোককে চোখ খুলে দিতে ইশারা করল। ব্যক্তিটির চোখ খুলে দিলে প্রথমে কিছুটা ঝাপসা দেখা শুরু করেছে। আস্তে আস্তে চোখ খুলে ব্যক্তিটির সামনের দিকে তাকিয়ে এক এক ছেলেরা চেহারা দেখে ভয় পেয়ে যায়। কি জঘন্য অবস্থা করে রেখেছে এক একজনের চেহারা। হাতে নানা ধরনের ট্যাটু, কানে দুল, হাতে বালা পরাই চাপড়ি পোলাপাইন লাগছে। যেমনটা রেপিস্টদের চেহারার অঙ্গভঙ্গি হয় ঠিক তেমনই লাগছে। একজন লাফ দিয়ে বলে উঠল। ব্যক্তিটির রাগে মুখ শক্ত হয়ে গেল। কি সাহস তার মেয়েকে নিয়ে এমন মন্তব্য করে, কিন্তু কথা বলার কোনো সেন্স বাঁচে না। দলের লোকের এমন কথা শুনে পেছন থেকে কেউ একজন মাথা বরাবর গুলি নিয়ে শুট করে দিল। লোকটি মাটিতে সঙ্গে সঙ্গে নেতিয়ে পড়ল। রক্তগুলো দিয়ে মাটি ভিজে গেল, যেন গলা কাটা কোনো গরু নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। বেঁধে রাখা ব্যক্তিটির সামনে লাশ দেখে আতঙ্কে চিৎকার দিয়ে উঠল। ঝাপসা চোখের সামনে কাউকে মার্ডার হওয়া দেখা কোনো সহজ বিষয় না। যাদের মন দুর্বল তাদের জন্য খুব দুঃসহ ব্যাপার। শুট করার আওয়াজ শুনে দলের সবাই ভয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল। এখনই ফোনে কথা বলছিল, হঠাৎ করে বস সামনে চলে আসবে কেউ ভাবতে পারেনি। শুট করেছে দলের বস, যে তাশরিফ আহমেদকে কিডন্যাপ করেছে। দলের বস একটা শয়তানি হাসি দিয়ে লাশকে দেখে বলল, তোকে শুধু কিডন্যাপ করার কথা বলেছি, আলতু ফালতু কথা বলিস কোন দুঃখে? দেখ মরে গেলি তো। আমার পরীকে নিয়ে বাজে কথা না বললে আজ মরতে হতো না। বলে কি আমার পরীকে বিয়ে করবে। এখন উপরে গিয়ে বিয়ে করিস পল্টু। পরী শুধু আমার, আর পরীকে যে আমার থেকে কেড়ে নিতে চাইবে তাকে আমি মেরে ফেলবো। দলের বস লাথি দিয়ে লাশটিকে সরিয়ে দিল আর বাকি লোক গিয়ে লাশ উপর করে নিয়ে গেল। তাশরিফ আহমেদের বসের কণ্ঠটা শুনে খুব চেনা চেনা লাগলো। ওনার মনে হচ্ছে কোথায় যেন কণ্ঠটা শুনেছেন। গুলির আওয়াজ শুনে অনেকটাই দমে গেলেন। যে কে হতে পারে যে ওনার মেয়ে এশাকে পরী বলে সম্বোধন করছে। কথা শুনে কোনো মানসিক রোগী মনে হচ্ছে। তাশরিফ আহমেদ দেখার চেষ্টা করছে, কিন্তু এত মানুষের ভিড়ে দেখা যাচ্ছে না। তাশরিফের শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসে। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থেকে পায়ের অবস্থা নাজেহাল। দড়ি দিয়ে বেঁধে রাখার জন্য হাতগুলোর মধ্যে রক্ত চলাচল খুব কম হয়ে গেছে। এই বয়সে এসে এত টর্চার শরীরের জন্য ক্ষতিকর। কোনো মেডিসিন না নিয়ে শুধু পানি আর কিছু খেয়ে সারাদিন কাটিয়ে দেয়া একটা বয়সের পর সম্ভব হয় না। বসের কথা অনুসারে তাশরিফ আহমেদের হাত পা খুলে দেওয়া হলো। তাশরিফ আহমেদ অজ্ঞান হয়ে যাওয়ার কিছু লোক তাশরিফকে ধরে একটা গোডাউনে নিয়ে গেল। আজ রাতটা তাকে গোডাউনেই রাখা হবে। রাত পেরিয়ে ভোরের গোধূলি সময় দ্বারা সূর্যোদয়ের আলোয় সকলে শুরু হলো। চারদিকটা খুব ঝাপসা অক্ষাংশ এবং দিনের আলোর ঘণ্টার অনুসারে পরিবর্তিত হয়েছে। ভোরে ঘুম থেকে উঠে আশির আহান চৌধুরী বেরিয়ে পড়ে। তুহিনের অ্যাড্রেস পড়া নিতে শুনে নিয়েছে আশিরের পোলাপাইন। রাগের মাথায় সারা রাত
ডিটেইলিংয়ে সব তথ্য জেনে নিয়েছে। ভোরবেলায় কার গাড়িতে জাহিদকে নিয়ে বনানীতে পৌঁছে গাড়ি থেকে আশির নেমে গেল। আশিরের মুখে রাগ স্পষ্ট ভেসে আসছে। সারা রাত নিজে ঘুমোয়নি, সাথে জাহিদকেও ঘুমোতে দেয়নি। রাতে যখন জাহিদ বলে সামান্য একটা কল নিয়ে এত রাগ করার কি আছে, তখন আশির ব্যঙ্গ করে বলে, রাগ করার কি আছে, একটা কাজ করি, তিথির সাথে একটা ছেলের গভীর রাতে কথা বলিয়ে দেই, তারা প্রেম করুক আর তুমি বসে পাহারা দাও। এই কথা শুনে জাহিদের মুখ নিমিষেই বদলে গেল, যেন জেলাস ফিল করছে। ছেলেরা তার একমাত্র নারীকে কারোর সাথে শেয়ার করতে চায় না, কারো ছায়া দেখলেও যেন রাগ বেড়ে যায়। জাহিদ মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা যদি তিথির কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে কি করবে? হয়তো সেই ছেলেকে দুনিয়া থেকে উঠিয়ে দেবে। কোনো প্রেমিকের ধৈর্যের বাহিরে নিজের প্রেমিকাকে অন্য কারো সাথে সহ্য করা। এখানে আশিরের দোষ নেই ভেবে জাহিদ নিজেকে উল্লুক বলে গালি দিল। ভোরবেলা ভিলায় এসে জাহিদ হাজির হয়ে যায়, তাই তো এখন তারা তুহিনের বাসার সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ বাসার অনেকটা দূরে আশির আর জাহিদ লুকিয়ে অপেক্ষা করছে কখন তুহিন বাসা থেকে বাহিরে আসবে। আজ সকালে এশার সাথে তুহিন এক জায়গায় দেখা করবে, তাই তুহিনকে ফলো করবে। যদি কোনো মতিগতি খারাপ দেখে তাহলে ওইখানে কিছু একটা হয়ে যাবে। কিছুক্ষণ পর তুহিন বাসা থেকে বের হয়ে বাইকে উঠে বসলো। তার পেছনে গাড়ি নিয়ে আশির ফলো করতে লাগলো। টেস্টি ফুড রেস্টুরেন্টের সামনে গিয়ে বাইক থেকে তুহিন নেমে ভেতরে চলে গেল। রেস্টুরেন্টের সাইডের একটা চেয়ারে এশা বসে থেকে ঘড়ির দিকে তাকিয়ে টাইম খেয়াল করছে। আশিক দূর থেকে এশাকে নোটিশ করল। এশার পরনে একটা সুতি সাদা কালারের সালোয়ার কামিজ, মাথায় হিজাব, হাতে কালো রঙের ঘড়ি আর পায়ে নুপুর পরে একদম কোনো অপসরার থেকে কম লাগছে না। একটা ছেলের জন্য এশা সেজেগুজে অপেক্ষা করছে, এটা ভাবতে আশিরের বিরক্ত লাগছে। মনে হচ্ছে একসাথে দুজনকেই খুন করে ফেললে ভালো লাগতো, কিন্তু একদিনে বাবার চিন্তায় মেয়েটা শুকিয়ে গেছে। তুহিন গিয়ে এশার পাশের চেয়ারে গিয়ে বসে পড়ল। একটা কোণার টেবিলে ফাঁকা থাকায় জাহিদ আর আশির গিয়ে বসে পড়ল সব কথা শোনার জন্য। তুহিনের খুব লজ্জা লাগছে এশার সাথে একটা রেস্টুরেন্টে বসে। তুহিন জীবনে কল্পনা করেনি এশাকে এত কাছ থেকে অনুভব করবে। প্রায় 5 বছরের তুহিনের ভালোবাসার কথা এশাকে জানিয়ে দিতে মন চাচ্ছে। তুহিনকে তাকিয়ে থাকতে দেখে এশা কিছুটা জড়সড় হয়ে বসে বলে উঠল, এখানে অনেকক্ষণ যাবৎ বসেছিলাম, যাই হোক লোকেশনটা ট্রেস করতে পেরেছেন কি ভাইয়া? বলো, কেমন আছো, কি অবস্থা? এইসব বিষয়ে কথা বলার সময় নেই ভাইয়া, কাজের জন্য আসা হয়েছে এখানে, সো কোনো অনৈতিক কথা বলবেন না। লোকেশন কি পেয়েছেন, হ্যাঁ অথবা না? না, জায়গাটা নেট নেই। আমার এক ফ্রেন্ড জানার সাথে এক্ষুনি ফোন দিয়ে জানিয়ে দিবে। ফোন নম্বরটাও তাসরিফ আঙ্কেলের দেখলাম। তাসরিফ আঙ্কেল কি ঠিক আছেন? কেন আপনি টেলিভিশনে নিউজ দেখেননি? কোন নিউজ বুঝিনি। তাসরিফ আঙ্কেল লোকেশন নিয়ে কি কাজ? পর মুহূর্তে এশা ফোন হাতে নিয়ে যমুনা টিভির নিউজটা তুহিনকে দেখিয়ে দিল। তুহিন ভাইয়া আব্বুর নিখোঁজ হওয়ার কথা জানতে পেরে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। আব্বুর বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে, পুলিশ গ্রেফতার করার জন্য আব্বুকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। ফাহিম ভাইয়া তথ্য পায় আব্বুকে নাকি এক মাইক্রোতে রাতের বেলা কিডন্যাপ করে নেয়। এশার হাতের উপর হাত দিয়ে তুহিন বলে উঠল, এগুলো কখন হয়েছে এসা? আর ফাহিম আমাকে কিছু জানায়নি এই বিষয়ে। টিভিতে দেখা হয়নি তাই জানি না। আই অ্যাম এক্সট্রিমলি সরি। হঠাৎ করে তুহিন ভাইয়া হাতের উপর হাত রাখার জন্য এশা অস্বস্তিতে পড়ে গেল। হাত সরিয়ে নিতে যাবে এমন সময় আশির এসে এশার হাতের বাহুডোর ধরে উপরে টেনে এনে তুহিনের গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। তুহিন থাপ্পড়টার জন্য প্রস্তুত ছিল না। এত জোরে থাপ্পড় দেওয়ার পরও পুরো রেস্টুরেন্টের লোকজন এই দিকেই তাকিয়ে আছে। শুধু একটা থাপ্পড়েই আশির ক্ষান্ত হয়নি, তুহিনের কলার ধরে পেট বরাবর কয়েকটা ঘুষি দিল। আশিরকে এই জায়গায় দেখে এসে অবাক না হয়ে পারল না কখন কোথা থেকে উড়ে আসলো। তুহিনকে মেরেই যাচ্ছে আশির, কোনো থামাথামি নেই। তুহিন যে নিজের সেলফ ডিফেন্স করবে সেটার কোনো সুযোগ নেই। মুহূর্তেই তুহিন ভাইয়ার অবস্থা খারাপ হয়ে গেল। জাহিদ হাত ধরে আশিরকে আটকিয়েছিল, কিন্তু এখন তামাশা দেখছে। আশির রাগান্বিতভাবে তুহিনকে মারছে আর উদ্দেশ্য করে বলল, হাত না ধরলে কথা বলা যায় না? তোর সাহস কিভাবে হয় আমার এসে হাত স্পর্শ করার? গভীর রাতে অন্যের ফিউচার ওয়াইফের সাথে কথা বলতে লজ্জা লাগে না? কুত্তার বাচ্চা, তুই জানিস কার হাত স্পর্শ করেছিস?
তোর এই হাত আমি আজ ভেঙে ফেলবো। আশিরের মুখে ফিউচার ওয়াইফ শুনে এশা আকাশে ভাসছে। ওয়াইফটা এশাকে ইন্ডিকেট করেই বলল আশির কবে তাদের বিয়ে হলো আর এশা তার কোন জনমের ওয়াইফ লাগে। আমার এশা বলে অধিকার খাটাচ্ছে উন্মাদ একটা মানুষ। শুনলে কি ভাববে যে তার ওয়াইফ ধরা পড়েছে। তাই আশির থুকু হাজব্যান্ড এসে প্রেমিককে মারছে। ছি কি লজ্জা। সবাই কিভাবে তাকিয়ে আছে। তুহিন ভাইয়ার মুখের সাইড দিয়ে রক্ত বের হচ্ছে দেখে এশা ভাবনা থেকে বের হয়ে আশিরকে থামাতে চলে গেল। আশির তুহিনের গালে আরেকটি থাপ্পড় মারতে যাবে তখনই তার হাত এশা ধরে ফেলল। আশিরের হাত ধরলে আরও রেগে গিয়ে এশার হাত মুচড়ে ধরে নিল। হাত এমন শক্তভাবে পেছন দিক করে আশির মুচড়ে ধরেছে যে কণ্ঠনালী থেকে আহ শব্দধ্বনি উচ্চারিত হলো। আশির অমনভাবে রেখেই এশার ছোট চুল চিবুকে গুজে দিয়ে বলল, প্রেমিককে বাঁচানোর জন্য এত তারা কেন সুইটহার্ট? খুব বেশি পাখা গজিয়েছে তো, বুঝতে পেরেছি। কিছুদিন হয়েছে খুব বুঝছিস পাখা কিভাবে ভাঙতে হয় সেটাই আসির আহান চৌধুরীর খুব ভালো করে জানে। এমন মার দেব যে কদিনের মধ্যেই সোজা হয়ে যেতে বাধ্য তুই। আশিরের মুখে এমন উদ্ভট কথা শুনে এশা বেকুব হয়ে গেল। কি এমন হয়েছে যে এই অপবাদটা দিল? তুহিনকে ইনডিরেক্ট করে প্রেমিক বলার কি আছে? রাতে সামান্য কিছু কাজে ফোন দেওয়া হয়েছে। কার সাথে কথা বলা উচিত সেটা কি এখন আশির ঠিক করবে? হুট করে রেস্টুরেন্টে এসে তামাশা না করলে কি হতো না? এমনিতেই এশার রাত থেকে শরীর খুব খারাপ, কিছু খাওয়া হয়নি। আব্বুর টেনশনে কিছু ভালো লাগছে না। আর হাতটা যেভাবে মুচড়ে ধরেছে মনে হচ্ছে এশার হাত অবশ্যই আসে। সেদিকে আশিরের কোনো খেয়াল নেই, বরং আরও জোরে আঘাত করতে ব্যস্ত। এশা ব্যথিত হয়ে ছলছল চোখে বলে উঠল, হাত ছাড়ুন আশির। আপনার মাথা গেছে নাকি? কি যা তা বলছেন আপনি? আমার প্রেমিক কোথা থেকে আসবে? এশার হাতগুলো আলগা করে সামনের দিকে নিয়ে খুব কাছে এনে বাহুদয় ধরে আশির ধারালো গলায় বলল, প্রেমিকের থেকে আরো জঘন্য কিছু বললে বেশ ভালো লাগতো। তোকে কতবার বলেছে ছেলেদের থেকে দূরে থাকবে, তবুও কেন তুই আমার মাথা খারাপ করে দিস? ছেলেদের সাথে মিশতে খুব ভাল লাগে তোর, হ্যাঁ? আমি চলে তোর অসহ্য লাগে, কিন্তু অন্য কেউ ছেলে চুপ করে থাকিস, যেন কিছুই বুঝিস না। আশির নিজের কথা ব্যক্ত করার পর এশার প্রত্যুত্তরের অপেক্ষায় আছে, কিন্তু কোনো কথা নেই। কি হয়েছে দেখার জন্য মুখ উপর দিক করে দেখে, চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। আশির বাহুদয় ছেড়ে দিলে হয়তো এশা নিচে পড়ে যাবে। হঠাৎ করে আশির ইচ্ছে করে এশাকে ছেড়ে দিল। আশিরের কাজই এমন, যেন কোনো মায়া ভালোবাসা নেই, সব কিছুই যেন মোহ। অজ্ঞান হওয়া অবস্থায় পড়ে যেতে নিলে আশির হুট করে এশার কোমর আঁকড়ে ধরে, নিজের বাহুতে আবদ্ধ করে নেয়। শরীর খুব দুর্বল হওয়ার কারণে অজ্ঞান হয়েছে, এটা আশিরের বুঝতে বাকি নেই। আশির আর কিছু না ভেবে সবার সামনে এশাকে কোলে নিল। কোলে নিয়ে আশির খেয়াল করলো এশার ওজন অনেকটা কমে গেছে। আশির এর আগে বহুবার কোলে নিয়েছে, তাই হিসেবটা বুঝতে পারছে। মেয়েটা চিকন হলেও আজ একটু বেশি তুলার বস্তা লাগছে, যাকে সারাদিন কোলে নিয়ে দাঁড়িয়ে থাকলেও ক্লান্তি আসবে না। একদিনেই শুকিয়ে কাঠ হয়ে গেছে মেয়েটা। আশির মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে যে যাক, একটা কাজের কাজ হয়েছে। এখন সারাদিন কোলে নিয়ে থাকতে পারবে, আবার উল্টো পাল্টা কাজ করলে কোলে নিয়ে তুলে আছাড় মারতে পারবে। আশির এক চিলতে হাসি দিয়ে এশার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করছে। এদের রোমান্সগুলো দেখে জাহিদের নিজেকে সিঙ্গেল মনে হচ্ছে। আহা, যদি তিথি পাশে থাকতো তাহলে না হয় জাহিদও রোমান্স করতে পারতো। জাহিদের এখানে কোনো কাজ নেই, তবুও আসতে হয়েছে। এরপর কোথাও গেলে তিথিকে সঙ্গে নিয়ে যাবে, এটাই ঠিক করে রাখলো। এসব মাঝখানে না আসলে তুহিনকে আজ মেরেই ফেলতো, যে পরিমাণে রেগেছিল। এই যাত্রায় বেচারা জানে বেঁচে গেছে। ভাই ভাবির রোমান্স দেখতে জাহিদের অকওয়ার্ড ফিল হচ্ছে। চোখ নিচে করে আছে দেখে আশির জাহিদকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে দাঁড়িয়ে তামাশা দেখার জন্য এখানে নিয়ে আসিনি। তুহিনকে এখন হসপিটালে নিয়ে যাও, আর হসপিটালের সব পেমেন্ট আমার। আমি এশাকে নিয়ে যাচ্ছি। বাসায় একটা ভালো ডাক্তার পাঠাও, রাইট নাও। কার বাসায়? উল্লুকের মতো কথা বলে কেন জাহিদ? অফকোর্স আমার নিজস্ব বাসা। ভাই, অজ্ঞান হয়ে গেলে শুধু মুখে পানি ছিটিয়ে দিলেই জ্ঞান আসবে, তাহলে আপনার আর কোলে নিয়ে যেতে কষ্ট হবে না। আমার কষ্টের কথা তোমাকে কে ভাবতে বলেছে? তোমার যে হিংসা হচ্ছে সেটা স্বীকার করো। যখন তোমার টাইম আসবে দেখো কত জ্বালাই তোমায়। তুমি যে পরিমাণে আমার রোমান্সে ডিস্টার্ব করো, এর থেকে ডাবল ডিস্টার্ব করবো। সরি ভাই, আমি আর ডিস্টার্ব করবো না। কান ধরলাম।
হিংসা কেন করবো? খুলে নেওয়া দেখে একটু লজ্জা লাগছে, তাই আর কি বললাম। লজ্জা লাগলে চোখ বন্ধ করে রাখবে, তবে এমন অখাদ্য কথা বলবে না। আর হ্যাঁ, আরেকটা কাজ আছে তোমার। হুম। হসপিটালে এক লোককে দেখে এসব ভয় পেয়ে গেছিল, তার জন্য হসপিটালে সিস্টেম করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বের করিয়েছে। আজ বিকেলে ফুটেজটা সংগ্রহ করে আনবে। ওকে, কাজটা হয়ে যাবে ভাই, আপনি নিশ্চিন্তে বাসায় যেতে পারেন। ইয়েপ, ফাস্ট। কাজটা খুব ইম্পর্ট্যান্ট। আশির কোলে নিয়ে বাহিরে এসে এশাকে গাড়ির সামনের সিটে বসিয়ে দিল। আশির গাড়ির ডোর লক করে উপরের কোট খুলে পেছনে রেখে ড্রাইভিং সিটে বসল। এশার সিট বেল্ট লাগিয়ে দেওয়ার জন্য অনেক কাছে গিয়ে আশির থমকে গেল। এশার গলার নিচে ছোট্ট একটা লাল তিল আছে, যেটা ফর্সা মুখে আরও উজ্জ্বলতা ছড়াচ্ছে। কখনো এই লাল তিলটা আশিরের চোখে পড়েনি। হঠাৎ করে তিলটা আশিরকে খুব কাছে টানছে। হাত দিয়ে আশির তিলটাতে যেই স্পর্শ করতে যাবে, তখনই বাহিরে একটা মুখোশধারীকে দেখতে পেল। এত দূর অব্দি পিছু করে এসেছে দেখে এমন মনে হচ্ছে। আশিরের চোখের সাথে চোখ পড়লে মুখোশধারী গুপ্তচর অন্যদিকে ঘুরে যায়। এসা সাথে থাকায় আশির গাড়ি থেকে আর নামল না। আর মূল কথা, সেন্সলেস মেয়েকে একা রেখে যাওয়া ঠিক হবে না। বিপদের নতুন সংজ্ঞা দেখতে পেয়ে আশির আর দেরি না করে ড্রাইভ করে স্থান ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যে ভিলায় আশির ড্রাইভ করে পৌঁছে গেল। সিটে শুয়ে থাকা অবস্থায় এসেকে সাদা রঙে খুবই স্নিগ্ধ লাগছে। এতক্ষণ জেগে থাকলে লাফালাফি করতে নিশ্চিত, আর এখন ছোট্ট শিশুর মতো চুপ করে শুয়ে আছে। আসলে মেয়েরা ঘুমন্ত বেশি সুন্দর। গাড়ির ওপাশের ডোর খুলে এশাকে বাঁচা কোলে নিয়ে ডোরে লাথি দিয়ে বন্ধ করিয়ে বাসার ভিতরে প্রবেশ করল। বাসায় সোফায় বসে বেলা পড়াশোনা করছে, আর বেলাল তাকে পড়াচ্ছে। রান্নাঘরে হারিয়া কাজ করছে, আর বিহান সিফা বাকি জনদের বাসার অন্যান্য কাজের ডিরেকশন দিয়েছে। বিহান আশিরের মামাতো ভাই, অনেকদিন পর আশির ভিলায় বেড়াতে এসেছে। মূলত চৌধুরী মহলে যায়, কিন্তু আশিরকে পায় না। এবার সোজা ভাইয়ের বাসায় চলে আসছে। আজ ছুটির দিন, তাই বাসায় এত মানুষের কার্যক্রম চালু আছে। আশির কোনো দিকে না তাকিয়ে সামনে হাঁটতে অগ্রসর হলো। এশাকে কোলে নিয়ে আশির সিঁড়ি দিয়ে উঠতে যাবে, তখনই ধরাম করে একটা কাচের জিনিস ভেঙে যাওয়ার শব্দ হলো। বিহান কাচের বোতল হাতে নিয়ে পানি খেতে ধরেছে। এমন সময় আশিরের কোলে একটা জলজান্ত মেয়ে দেখে হাত থেকে পড়ে গিয়ে শব্দ হয়। আওয়াজটা পেয়ে আশির পেছনে ঘুরে দেখে বিহান আর সিফা এসেছে। আশির অনেকটা অবাক হয়েছে, এরা আবার কখন আসলো। কিছু টাইম একা থাকতে চেয়েছিল, তাই এশাকে নিজের বাসায় আনলো। এদিকে নিজের বাসাতেই দেখা যায় প্রাইভেসির অভাব। বিহান আর সিফা মুখ হা করে একে অপরের দিকে চাওয়াচাবি করছে। নিতান্তই তারা হতভম্ব হয়ে গেছে আশিরকে কোনো মেয়ের সাথে এত ঘনিষ্ঠ দেখে। কাজ ভেঙে যাওয়ার শব্দে বেলা, হারিয়া, বেলাল সবাই ছুটে আসে। সবাই অবাক হয়ে চেয়ে আছে, কিন্তু বেলাল আন্দাজ করতে পারল কাল রাতে যে মেয়েটার কথা ভাই বলেছিল সেটাই হয়তো। রাতে ভাবি বলে ডাকা শিখে রাখতে খুব জোর করেছিল। আজ থেকে বলে প্র্যাকটিস করলে সামনের দিকে আরও উন্নতি হবে। বেলাল আগ বাড়িয়ে বলে উঠল। ভাবি ডাক শুনে বাসায় উপস্থিত সবাই অবাক হয়ে গেল। বিহান শুকনো ঢোক গিলে বলল। দুঃখী দুঃখী ভাব নিয়ে সিফা বলে উঠল। ভাইয়া, তুমি কিন্তু এটা পচা কাজ করেছো। আমি কি তোমার বোন না? ছোট বোনকে রেখে একাই বিয়ে করে সংসার করছো। এইদিকে আমার কত স্বপ্ন, তোমার বিয়েতে আমি নাচবো, গাইবো, আরও কত কি মজা করব। কিন্তু আমার সব স্বপ্ন তুমি এভাবে ভেঙে ফেললা। হারিয়া বোকা হয়ে মজার ছলে বলল। হারিয়ার কথা শুনে সবাই হাসতে হাসতে বেহুশ প্রায়। কি বললো এটা? আশিরকে কোনো বাবাই তার মেয়ে সজ্ঞানী দিতে চাইবে না। আশির রাগের মাথায় দেখা যাবে এমন হুমকি দেবে, বউ ভয়ে কান্না করে দেবে। এদের আজগুবি প্রশ্ন শুনে আশিরের রাগ তীব্রতর বেড়ে গেল। এখন পর্যন্ত বিয়ের কথা দূরে থাক, কোনো কথাই বলল না আশির, কিন্তু সবাই সবার ধারণা পুষে নিয়ে রেডি হয়ে একের পর এক কথা বলেই যাচ্ছে। আশির আদেশ স্বরূপভাবে রাগী গলায় বলে উঠল। জাস্ট শাট আপ গাইস, তোমাদের সাথে বসে এই ব্যাপারে বড় কথা হবে। হাত ফাঁকা নেই দেখে যেন ভেবো না ঘুরি ইউজ করতে পারবো না। বেশ আলতু ফালতু কথা বললে খবর আছে। এতক্ষণ তোমরা যে কাজে ছিলে সেটা আবার লেগে পড়ো। আর আমার রুমে আমি না বলা অবধি কেউ আসবে না। ইটস মাই অর্ডার। আশির সবার দিকে দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। আশিরের কথা না শুনলে কপালে দুঃখ আছে। কেউ আর কথা না বাড়িয়ে বলে সায় দিল। আশির নিজের রুমে চলে গেল। সবাই মিলে ঘটনাটা তদন্ত করে আসল কথা বের করবে।
আশিরের রুমে নিয়ে গিয়ে কোল থেকে এশাকে বিছানায় শুইয়ে দিল। এশার চোখে ছোট ছোট চুলগুলো বাতাসে ওড়াউড়ি করছে দেখে আশির আলতো করে ফু দিয়ে চুলগুলো কানের পিঠে সরিয়ে দিল। আশিরের ফু দেয়ায় কি যেন হলো যে এশা একটু নড়ে চড়ে উঠল। আশির পাশে বসে কিছুক্ষণ এশার উপর নজর বুলিয়ে একটা স্মিত হাসি দিয়ে বিছানার পাশে বসল। আশির পাশে বসে কিছুক্ষণ এশার উপর নজর বুলিয়ে একটা স্মিত হাসি দিয়ে বিছানার পাশে গিয়ে বসল। এশার মাথায় হাত দিয়ে উপর দিকে এনে সযত্নে হিজাবটা আশির খুলে দিল। হাত সরাতেই খোপা করা কোকড়ানো চুলগুলো পিঠ অবধি নেমে গেল। আশির মুগ্ধ নয়নে এশার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ করে তুহিনের হাত স্পর্শ করার কথা মনে পড়ে গেল। আশিরের রাগ উঠে গেল, এশাকে হুট করে নিজের কাছ থেকে সরিয়ে নিল। বিছানা থেকে উঠে আশির পাশের টেবিল থেকে একটা গ্লাস ভর্তি পানি নিয়ে এশার মুখের উপর ফেলে দিল। মুখে পানি দেওয়ার সাথে সাথেই এশা লাফ দিয়ে উঠে কাশতে কাশতে চোখ পিট পিট করে বিরক্তকরভাবে তাকালো। আশিরের দিকে এখনো তাকায়নি। এশার নিজের চুল ঠিক করতে ব্যস্ত। আশির রাগীভাবে এশার পেছনের চুলে হাত দিয়ে টান দিয়ে নিজের দিকে করে বলে উঠল, গুড মর্নিং জান, জ্ঞান ফিরেছে তোমার? হঠাৎ এত জোরে চুল টেনে ধরেছে যে তার মুখপানে তাকালো, কিন্তু এখানে কিভাবে আসলো? কিছুক্ষণ আগের ঘটনা কিছুই মনে নেই। এশা চারিদিকটা ঘুরে দেখলো একটা বিরাট কক্ষে সে অবস্থান করছে। জ্ঞান ফিরে পাওয়ার পর খেয়াল করলো এটা আশির ভিলা। এই বাসায় এর আগে একবার এসেছিল। আশির যে মুখে পানি ঢেলে দিয়েছে এটা হুট করে এশা বুঝে গেল। অজ্ঞান হয়ে গেলে এমনভাবে ওঠায় কেউ? অমানুষ একটা। রেস্টুরেন্টে ঘটে যাওয়া ঘটনার পর তুহিন ভাইয়ার চিন্তা হচ্ছে কি যে অবস্থা ওনার এখন কে জানে। যখন যেটা আশিরের মন চায় তখন সেটাই করে। এশার দিকটা বোঝবার চেষ্টা পর্যন্ত করে না। সব সময় কিছু না জেনেই চরিত্রের উপর প্রশ্ন ওঠানো কি যৌতিক? আশিরের হাতের উপর হাত রেখে এশা বিরক্ত বোধ করে বলে উঠল, আমার চুল ছাড়ুন আশির, ব্যথা পাচ্ছি আমি। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। মুখে পানি ঢেলে দিলেন কেন আপনি? এটা কোন ধরনের ব্যবহার? এই ব্যবহারের যোগ্য তুই? তোকে ছুঁতে আমার ঘৃণা লাগছে। চুল ছাড়া সবকিছু অপবিত্র মনে হচ্ছে, তাই কোনো উপায় না পেয়ে চুলটা ধরতে হয়েছে। মানে বলতে চাচ্ছেন সামান্য হাত টাচ করাতে আমি অপবিত্র হয়ে গেছি? এখন তোকে পবিত্র করার দায়িত্ব আমার। লেটস গো জান। আশির মুহূর্তেই চুলগুলো ছেড়ে দিয়ে এশার হাত ধরে টেনে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এশা ছাড়ানোর জন্য হাত মোচড়াচ্ছে দেখে জোরে হাতে আঙুল বসিয়ে পেছন দিক করে ঘুরে আশিরের চোখ বড় বড় করে তাকালো, যেন এশাকে আজ মেরে তক্তা বানাবে। এশা ভয়ে চুপসে গিয়ে চোখ নিচু করলো। টেনে নিয়ে ওয়াশরুমের কাছে নিয়ে আসলো। হঠাৎ ওয়াশরুম মানে কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? ওয়াশরুমের দরজা লাথি দিয়ে খুললো আশির, আর এশার হাত ধরে জোর করে ভেতরে নিয়ে যাচ্ছে। ভয়ে এশার আত্মাটাই নাই নাই অবস্থা। জোরে একটা চিৎকার দিয়ে উঠল, বাঁচাও বাঁচাও! এশার চিল্লানো শুনে নিচতলা থেকে সবাই ছুটে আসলো। হারিয়া, বিহান, শিফা, বেলাল দৌড়ে রুমের দরজার সামনে চলে এসেছে। এতক্ষণ হারিয়া বেলাল বলেছে যে এখনও আশির বিয়ে করেনি। যেহেতু তারা সবসময় আশিরের সাথে থাকে, হয়তো এসামিটা আশিরের গার্লফ্রেন্ড। বিহা, শিফা এমন কথা শুনে খুশিতে গদগদ হয়ে গেছে। আশির চিৎকার শুনে এশার মুখ হাত দিয়ে ধরে বন্ধ করে দেয়ালের সাথে চেপে ধরল। দরজার ওপাশ থেকে বিহান বলে উঠল। এশার মুখে হাত দিয়ে চেপে ধরে আশির বলল, কিছু হয়নি, তেলাপোকা থেকে ভয় পেয়েছে। তোর এখান থেকে যা, আমি কিছুক্ষণ পর নিচে আসছি। আর হ্যাঁ, রান্না করে রাখিস, সবাই মিলে আজ খাবো। আচ্ছা ভাইজান বলে সবাই রুমের সামনে থেকে নিচে চলে গেল। বিহান, বেলাল একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো কিছু একটা ভেবে। তাদের সবটাই খটকা লেগে গেছে। চোখ বড় বড় করে তাকিয়ে এশা শুধালো, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? আজ ছড়িয়ে দেব, কিন্তু খবরদার চিল্লাবে না। বাঁচা বাঁচা বলে কোনো লাভ নেই জান, কেউই বাঁচাতে আসবে না যতক্ষণ পর্যন্ত না আমি বলছি। চুপচাপ আমার সাথে চলো। চোখ দিয়ে ইশারা করে ঈশা সায় দিল যে আর চিল্লাবে না। তৎক্ষণাৎ আশির এশার মুখ থেকে হাত সরিয়ে নিল। হাত ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে ট্যাপ অন করে তুহিনের স্পর্শ করা জায়গায় সাবান দিয়ে আশির নিজে ঘষে দিয়েছে। পাগলের মতো হাত পরিষ্কার করতে লাগলো, যেন এশার হাতে কোনো দাগ লেগে আছে। সামান্য হাতে স্পর্শ করায় উন্মাদের মতো আচরণ করছে। বিষয়টা খুব অস্বাভাবিক লাগছে। আশির রাগীভাবে এশাকে নিচের দিকে ঘুরিয়ে চেপে ধরে বলল, আমি ছাড়া যেন তোকে অন্য কোনো পুরুষ স্পর্শ না করে এসা।
এখন থেকে তোর উপর আমার ভালোবাসার আধিপত্য চলবে, আর কারো না। যেদিন তোর আধিপত্য অন্যের অধীনে ধার্য হবে, সেদিন তোর উপর আমার জুলুম সংঘটিত হবে। আশিরের মুখে এমন কথা শুনে ঈশা থমকে গেল। আশিরের ভালোবাসার অধিপত্য ঈশার উপর কেন করবে, এই কথাটার ভার অনেক। আশির কি ঈশাকে ভালোবাসে নাকি? শুধুই ঈশা আশিরের জেদ বুঝতে পারে না। ঠোঁট মিথ্যে বললেও চোখ কখনো মিথ্যা বলে না। আশিরের চোখ বলছে ঈশাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না, কিন্তু ঈশাকে কষ্ট দিতে সে দুবার ভাবে না। এটা কেমন ভালোবাসা, যেখানে সব কষ্ট ঈশার ভাগের আর সব সুখ আশিরের ভাগের? নিজের মাঝে আর প্রশ্ন জমা রাখতে পারল না। কেন আপনি আমার উপর আধিপত্য খাটাবেন? কেন আপনি আসির? আপনি যখন আমার উপর অধিকার খাটান তখন আমি হোঁচট খাই এমনভাবে যে নিজেকে অসহায় লাগে আমার। এত টর্চার করে না না করে বলে ফেলুন না আপনি আমার কাছ থেকে কি চান। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আশির বলল, আমি যদি বলি একদম পরিপূর্ণভাবে তোমাকে চাই, তাহলে? পরিপূর্ণভাবে মানে? নাথিং চান। তুমি এখন যেটা দিতে চাও সেটাই নিব, নো প্রবলেম। এত টর্চার করি তোমায় যে সহ্য করতে পারছো না, তাই তো অন্যদের কাছে সুখ খুঁজতে চাও। এই কথা শুনে ঈশার রাগ উঠে গেল। আশির খারাপ টোনে ব্যঙ্গ করে কথাটা বলল, যে কোনো ছেলের সাথে জড়িয়ে নেয়, মানসিক টর্চার করে নিজেকে সাধু প্রমাণ করতে চাচ্ছে। কিছুদিন আগেই ঈশার হাতের ক্ষত দাগটা এখনও জ্বলছে। নিজের গার্লফ্রেন্ড রাখলে কিছু না, ঈশা কাজের জন্য কারোর সাথে কথা বললেই প্রবলেম। আশিরের শার্টের কলার ধরে কাছে এনে ঈশা ছলছল চোখে বলে উঠল, এত নিকৃষ্ট কথা বলতে আপনার বিবেকে পাচ্ছে না আসির? আমি সুখ খুঁজতে যাই নাকি আপনি? আপনার গার্লফ্রেন্ড থাকতেও কেন লাগবে আপনার আমাকে? আমাকে শুধু ইউজ করেন আপনি, তবুও বলবেন আপনি প্রত্যক্ষ, আপনার কোনো দোষ নেই। ভ্রু কুঁচকে আশির বলল, আমার গার্লফ্রেন্ডকে? সেটা আপনিই ভালো জানেন। আপনার সাথে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি। আমি বাসায় যাব। তুহিন ভাইয়ের সাথে কি করছেন আপনি? তুহিনের নাম শুনলেই যেন আশিরের রাগ বেড়ে যায়। তুহিনের জন্য এত চিন্তা, ঈশার এটা কি সহ্য হয়? কোনো জবাব না দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে নিয়ে আসলো। তেতে উঠে আশির বলল, আগে জবাব দে, তুহিনের সাথে তোর কিসের সম্পর্ক? তোকে টাচ করার পরও কিছু বললি না কেন? সারা রাত কিছু গল্প চলছিল। আপনাকে বলতে বাধ্য নই আমি। ছাড়ুন, আমি বাসায় যাব। কাজ আছে আমার একটা। তোর আব্বুর মার্ডার কেসের কথা লুকাচ্ছিস কেন ঈশা? আমার কাছে হেল্প চাইতে লজ্জা লাগে, আর তুহিনের কাছে চাইতে ভালো লাগে বুঝছে? আমাকে না বললে কি আমি জানতে পারবো না? পুরো দুনিয়া জানে তোর আব্বু একজন আসামি। ক্রিমিনাল বলেই যে হেল্প করবো না, সেটা তো না। ব্যাস, অনেক বলেছেন আপনি, আর আমি শুনেছিও অনেক। এখন আমি বলবো আর আপনি শুনবেন। আমার আব্বু কোনো আসামি না, উনি নির্দোষ। ফাঁসানো হচ্ছে ওনাকে, আর আপনার হেল্প নিতে আমার বই গেছে। ও আচ্ছা, ভেবে বলছিস তো? হুম। ওকে, তুই নিজ থেকে এসে আমার হাত পা ধরা না অবধি আমি তোর কোনো হেল্প করবো না। আমিও দেখতে চাই তোর দৌড় কত দূর। অল দ্য বেস্ট জান। আশির বলেই ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে গিয়ে আশির সিগারেট জ্বালিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এশার উপর আশিরের যে কি পরিমাণ রাগ উঠেছে এখন বলার বাহিরে। শুধু ছোট করে চুপ করে আছে। রেলিংয়ের পাশের দেয়ালে আশির নিজের রাগ নিয়ন্ত্রণ করতে একটা ঘুষি দিয়ে জোরে শ্বাস নিল। রুমের ভেতরে গিয়ে আশির দেখে ঈশা পেটে হাত দিয়ে দরজা খোলার চেষ্টা করছে। আশির বুঝে গেল ঈশার খুব খিদে পেয়েছে, যার কারণে রেস্টুরেন্টে অজ্ঞান হয়ে গিয়েছিল। আশির গিয়ে বিছানায় বসে বলল, এই দরজাটা আমার, সো আমার আদেশ ছাড়া খুলবে না। যে শরীরের অবস্থা করে রেখেছে, দরজা কেন একটা মশাও মারতে পারবে না। বলেছে আপনাকে? মশা কেন, আমি আপনাকেও মারতে পারবো। আশির বিছানা থেকে উঠে গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে এশার কাছে যেতে লাগলো। এশা ভয়ে শুকনো ঢোক গিলল। আশির সামনের দিকে এগোচ্ছে, আর এশা এক পা করে পেছনের দিকে যাচ্ছে। খুব কাছে গিয়ে কপাল বরাবর মুখ নিয়ে এসে বলল, তোমার সাহসিকতার প্রশংসা না করে পারছি না সুইটহার্ট। তুমি আসির রাহাত চৌধুরীকে মারতে চাও, ভাবা যায়? এত ডেডিকেশন নিয়ে আদর করে শেখা উচিত তোমার। ভালো জিনিস তো শিখবে না। চুপ করুন অশুভ লোক। ভাবনাসীন আশির বলে উঠল, নিজে আমাকে অসভ্য বানিয়ে আবার অসভ্য তুমি সার্টিফিকেট দেওয়া হচ্ছে? ছি জান, তোমার থেকে আমি এটা আশা করিনি। আপনি প্লিজ থামুন, ভালো লাগছে না আমার। খেতে পেয়েছি বললেই হয়, ড্রামা করার কি আছে? পেট ফাঁকা থাকলে কিছু ভালো লাগবে না, স্বাভাবিক। চলো নিচে ডাইনিংয়ে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে।
এশাও কথা বাড়ালো না, চুপচাপ আশিরের সাথে নিচে যেতে প্রস্তুত হয়ে গেল। সত্যি খুবই খিদে পেয়েছে। রাতে সামান্য কিছু খেয়ে ঘুমিয়েছিল, আবার ভোরেই ঘুম থেকে উঠে সারাদিন কিছু খায়নি। মন মেজাজ খারাপ থাকলে ঘুম আর খিদে দুটোই উড়ে যায়। আব্বুকে খোঁজার জন্য যে শক্তি দরকার সেটা শরীরে অবশিষ্ট নেই। আশির নিজের শার্ট চেঞ্জ করার সময় ভ্রু কুঁচকে এশার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি এভাবে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার শার্ট চেঞ্জ করা কি তুমি দেখতে চাচ্ছ জান? বাসার নিচতলায় গবেষণা চলছে। এই মেয়েটা আসলে কে, আর কি সম্পর্ক এদের? হারিয়া, বেলা, শিফা বিশ্বাস করতে রাজি না যে আশিরের মতো ছেলে কাউকে ভালোবাসতে পারে। বেলাল আর বিহান খুব কাছ থেকে চেনে আশিরকে, তাই অবিশ্বাসের কিছু নেই। আশির যে খুব বেশি খারাপ সেটাও না, বরং পরিস্থিতি এমন পর্যায়ে ওকে এনে দিয়েছে। কিন্তু তার বিরুদ্ধে কথা বলা মানে মৃত্যুর আহ্বান দেওয়া। বাসায় ভাগ্যিস কোনো বড়রা নেই, তাছাড়া একা এক রুমে দু ছেলে মেয়ে থাকলে অনেক কথা উঠত। বাসার কলিং বেল হঠাৎ করে বেজে উঠল, আর সবাই আতকে বাসার দরজায় তাকালো। এই সাত সকালে কে আসলো? আশির ভিলায়। হারিয়া দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল আর অবাক হয়ে বলল। হারিয়া দৌড়ে গিয়ে বাসার দরজা খুলে দিয়ে সামনের মেয়েটাকে দেখে টাসকি খেয়ে গেল। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর পরনে প্যান্ট টি শার্ট পরে ভাব নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। অবশ্য মেয়েটা প্রায় আশির ভিলায় আসা যাওয়া করে। একটা মেয়ে যে কোনো ছেলের পেছনে পাগলের মতো ঘুরতে পারে সেটা এই মেয়েকে না দেখলে বোঝা যেত না। স্যাঁচরা মেয়ে যাকে বলে। কথা বলার সময় সুর টেনে অন্য জায়গায় নিয়ে যায় নিকু মেয়েটা। পরিবারের সদস্য বলে হারিয়া কিছু বলতে পারে না, আবার সহ্যও করতে পারে না। কথায় কথায় যেভাবে চুল ঝ্যাংটা দেয় মনে হয় ঐশ্বরিয়া রায়। হারিয়া সহ বাসার সবাই জানে মেয়েটার আশিরের দিকে খারাপ নজর আছে। এমন এমন কাজ করে আকৃষ্ট করার চেষ্টা করবে যেভাবে করলে একটা মেয়ের সম্মানহানি হবে। চলাফেরা যেমন অশ্লীল, তেমন পোশাক পরিধান থেকে শুরু করে সব কিছুই অতিরিক্ত। হারিয়া বিরক্তি না দেখিয়ে স্মিত হেসে বলে উঠল। রিয়া মুখের ধরন অন্যরকম করে মুখে চুইনগাম চিবিয়ে তেরামোভাবে হারিয়াকে উদ্দেশ্য করে বলল, আমি তো আসবো, তোর ভাবি ছাড়া এই বাসায় আর কে আসবে বল? আমার সামনে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকিস না, সর ভিতরে যেতে দে। রিয়া মূলত নিজেকে এই বাসার বউ মনে করে। হারিয়ার সাথে এই টোনেই সবসময় কথা বলে, যেন হারিয়াকে সহ্য করতে পারে না। আশির বাসাতে না থাকলেও রিয়া এসে হারিয়ার মাথা খায়। রিয়া নামক প্রাণীটা কখন কি বলে ঠিক নেই। সবাইকে ভাবি বলতে পর্যন্ত বাধ্য করে, কিন্তু কেউ বলে না, বলবেও না। যেখানে পরিবারের মানুষজন পছন্দ করে না সেখানে বাসাতে থাকা লোক পছন্দ করবে, এটা ভাবা বিলাসিতা। হারিয়া এই রিয়া মেয়েটার সাথে কথা বলে না তেমন। কথা বললেই ঝামেলা হয়ে যাবে, কেউ কারো থেকে কম না। হারিয়া ছোট থেকে সব মুখেই বলে দেয়, ছোট মানুষের মন যখন যাকে ভালো লাগে তার সাথেই কথা বলবে। হারিয়া রিয়ার পথ থেকে সরে গিয়ে বলল। বাসার ভেতরে রিয়া হড়হড় করে চলে গেল। ভিলায় এত মানুষ দেখে রিয়া অবাক হয়ে গেল। সচরাচর আশির ভিলায় মানুষ খুব কম থাকে। এটা আশিরের নিজের পার্সোনাল স্পেস। নিজের ফ্যামিলি থেকে দূরে একা থাকতে আশির পছন্দ করে। বিহান, সিফা, বেলা সোফা থেকে উঠে এসে রিয়াকে দেখে থমকে গেল। রিয়া আশির ভিলায় আসবে কেউ জানত না। রিয়া যেমন আশিরের খালাতো বোন, তেমন বিহান আর শিফার ফুফুতো বোন। চৌধুরী মহলে না গিয়ে সবাই এখানে চলে এসেছে। শিফা খুশি হয়ে রিয়াকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, রিয়া আপু, তুমি এখানে কিভাবে? কেমন আছো আপু? যা আপু বলিস না, বুড়ি বুড়ি লাগে। আমাকে রিয়া বলে ডাকবি, বলছি না আমি তো প্রায় আসি, কিন্তু তোরা কখন আসলি? আমরা সকালে আসির ভাইয়ার সাথে দেখা করার জন্য এসেছি। চৌধুরী মহলে গেলে ভাইয়াকে পাওয়া যায় না, তাই এইখানে আসা। ওহ বুঝলাম, বাট আমার আশিস বেবি কোথায়? বেবি ওয়ার্ডটা শুনে বিহান কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। বড় ভাই সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রিয়া কী ভাষায় কথা বলছে। ছোট থেকে রিয়ার পাগলামি আরও বেড়েই চলেছে, এখনও কমেনি। আশিরকে পাওয়ার আকাঙ্ক্ষা খুবই প্রবল হয়ে গেছে। ছোটবেলায় সবাইকে বলে বেড়াতো সে আশিরের বউ। এটা শুনে আশির বাসায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল। রিয়াকে যে জ্যান্ত মেরে ফেলেনি এটাই অনেক। শুধু খালামণির জন্য বারবার রিয়া বেঁচে যায়। রিয়াকে আশির বোন ছাড়া অন্য কোনো নজরে কখনো দেখে না। তবুও রিয়ার নানান অঙ্গভঙ্গিতে ফুটে ওঠে বেহায়াপনা। বিহান হালকা কাশি দিয়ে জোরে বলে উঠল,
তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না ভাইয়া, তুমি নিজে চিন্তা করো। আমার যেটা ভালো লাগবে সেটা আমার লাগবেই। আশিস বেবি শুধু আমার হবে, দেখে নিও। জোর করে কি ভালোবাসা যায় আপু? তুমি আসির ভাইয়ার থেকেও ভালো ছেলে ডিজার্ভ করো। উপদেশ জিনিসটা এমন যে ভালো কথা বললেও মানুষের খারাপভাবে নেয়। বিহান সিফার এমন কথা শুনে রিয়া তেতে উঠল, যেন কাটা জায়গায় কেউ লবণ ঘষে দিয়েছে। আশিরকে ভুলে যাওয়ার ব্যাপারে কেউ কিছু বললে রিয়ার রাগ দেখে কে, পুরাই জ্বালামুখী হয়ে যায়। একবার সুইসাইড করতে নিয়েছিল, সেখান থেকে বিহান বাঁচায়।